মেজর সিনহা হত্যা মামলায় 15 জনের বিরুদ্ধে চার্জশিট দিল র্যাব। মূল পরিকল্পনাকারী টেকনাফের সাবেক ওসি প্রদীপ। চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান আমজাদ হত্যায় 10 জনের ফাঁসি, 5 জনের যাবজ্জীবন। ঘটনার 21 বছর পর রায়। সংঘাত নয়, রোহিঙ্গা সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান হবে বললেন প্রধানমন্ত্রী। তবে আঘাত এলে প্রতিরোধে প্রস্তুত দেশ। পৌষের আগেই সারা দেশে জেঁকে বসেছে শীত। জনজীবন বিপর্যস্ত, সরকারি বেসরকারি সহায়তার আশায় দরিদ্র মানুষ। এবং কর্ণফুলী নদীর টানেলের অগ্রগতি 61 ভাগ। চলছে দ্বিতীয় টিউবের খনন কাজ। 2022-এর ডিসেম্বরের মধ্যে চালুর লক্ষ্য। সমগ্র বাংলাদেশের শিরোনামগুলো শুনছিলেন, জাহিদুল বাশার আছে আপনাদের সাথে। আর এবার যাব পুরো খবর। পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যার মূল পরিকল্পনাকারী টেকনাফ থানার ওসি প্রদীপ কুমারের নাম উল্লেখ করে মামলার চার্জশিট দাখিল করা হয়েছে আদালতে। সকালে কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহার আদালতে চার্জশিট জমা দেয় তদন্তকারী কর্মকর্তা র্যাবের সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম। চার্জশিটে হত্যায় 15 জন জড়িত ছিল বলে উল্লেখ করা হয়েছে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, মাদক ব্যবসায়ীদের সঙ্গে লেনদেন, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধের সঙ্গে টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস জড়িত ছিল। এসব অপরাধের অনেক কিছুই জানত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ। তথ্য প্রমাণও ছিল তার কাছে। হত্যার 4.5 মাস পর দেয়া চার্জশিটে এসব তথ্য উঠে আসে। এতে বলা হয়, সিনহার কাছে প্রদীপের বিরুদ্ধে তথ্য প্রমাণ আছে। এটা নিশ্চিত হওয়ার পর তাকে হত্যার পরিকল্পনা করে প্রদীপ। প্রামাণ্যচিত্রের জন্য কাজ করতে যাওয়া সিনহাকে কক্সবাজারে মেরে ফেলার ছক কষে টেকনাফের সাবেক এই ওসি। রোববার সকালে কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে 15 জনকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেয় তদন্তকারী কর্মকর্তা। অভিযুক্ত 15 জনের মধ্যে প্রদীপ কুমার দাস, বাহারছড়া ক্যাম্পের সাবেক পরিদর্শক লিয়াকত আলী, সাবেক এসআই নন্দদুলান রক্ষিত সহ 14 জন গ্রেপ্তার আছেন। পলাতক রয়েছে সাবেক পুলিশ কনস্টেবল সাগর দেব। তদন্ত কাজ নিয়ে সন্তুষ্ট রাষ্ট্রপক্ষের আইনজীবী। তৎপরতার সাথে মামলার চার্জশিট দিয়েছে আজকে। মামলায় 15 জন আসামি করা হয়েছে। র্যাবের পক্ষ থেকে তারা সাংবাদিক সম্মেলন করে এটা সাংবাদিকদের জানালেন বলে। এদিকে হত্যার পরপরই সিনহার সহকর্মী শিপ্রা দেবনাথ ও শাহিদুল ইসলাম শিফাতের বিরুদ্ধে মাদকসহ দায়ের করা হয় 3টি মামলা। এই মামলাগুলোর চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয় গত বৃহস্পতিবার। দুজনেই জামিনে আছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সহকর্মী তৌফিকুল ইসলাম লিপু এই মুহূর্তে কক্সবাজারে রয়েছেন। কক্সবাজার আদালতে যেই মামলার চার্জশিট দেওয়া হয়েছে মেজর সিনহার বোনের করা মামলা, সেই মামলাটি আবার প্রত্যাহারের, অর্থাৎ চার্জশিট প্রত্যাহারের দাবি জানিয়েছেন তার আইনজীবীরা। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানবো সহকর্মী তৌফিকুল ইসলাম লিপু। এই মাত্র র্যাবের একটি ব্রিফিং ঢাকায় শেষ হয়েছে। সেখানে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লাহ তিনি কিন্তু একেবারে স্পষ্টতই বলেছেন যে ওসি প্রদীপের ইয়াবা বাণিজ্যের খবর এবং তার যে নির্যাতনের খবরের তথ্য মেজর সিনহা জেনে যাওয়ায় তাকে হত্যা করা হয়েছে। এর আগে তাকে হত্যা করার হুমকিও দেওয়া হয়েছিল। তিনি নিবৃত্ত হননি বলেই তাকে হত্যা করা হয়েছে। সেই মামলার আবার প্রত্যাহারের দাবি জানিয়েছেন তার আইনজীবীরা, ওসি প্রদীপের আইনজীবীরা। বিস্তারিত একটু জানতে চাই, কেন, কি খবর? মূলত এর আগেও কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ওসি প্রদীপের যে আইনজীবী আছেন তারা ওই মামলাটি প্রত্যাহার চেয়ে একটি আবেদন করেন। সেটি এই আদালত খারিজ করে দেওয়া হয়। খারিজ করে দেওয়ার পরে কিন্তু আজকে যে র্যাবের যে চার্জশিটটা দিয়েছে সেখানে সেই সময় এসে আবার ওসি প্রদীপের আইনজীবীরা জেলা জজ আদালতে সেটি রিভিউ করে। সেই রিভিউটি আসলে একটু আগেই উভয় পক্ষের আইনজীবীদের উপস্থিতিতে সেটি শুনানি হয়েছে। সেই শুনানির শেষে সেটি আদালত খারিজ করে দিয়েছে এবং আদালত বলেছে এই মামলাটি বর্তমানে যে চার্জশিট দেওয়া হয়েছে সেই মামলাটি এখন চলমান থাকতে আর কোনো বাধা নেই। তবে এর আগে আপনাকে বলে রাখি, মূলত আজকে সকালে র্যাবের যে তদন্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার তিনি কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তামান্না ফারাহার আদালতে এসে সেই চার্জশিটটি তিনি দাখিল করেন এবং সেখানে তিনি আমাদের গণমাধ্যমে আসলে স্পষ্ট তিনি কোনো উত্তর না দিলেও আজকে যে ঢাকায় যে
প্রেস ব্রিফিং করা হচ্ছে, সেখানে তিনি বলেছেন, আশিক বিল্লাহ তিনি বলেছেন মূলত এইটি হত্যাকাণ্ডটি এক প্রকার পরিকল্পিত, যেহেতু ওসি প্রদীপের অনেক গোপন তথ্য জেনে গিয়েছিলেন, যেহেতু সিনহা কক্সবাজারে এসেছিলেন, উনি ডকুমেন্টারি কাজ করতেন। ওসি প্রদীপ যে ইয়াবা বাণিজ্য থেকে শুরু করে বিভিন্ন ধরনের অপকর্ম করতেন, সেই সকল অপকর্মগুলো জেনে যাওয়ার কারণে কিন্তু থানায় বসে একটি ছক পরিকল্পনা করেছিলেন কিভাবে সিনহাকে খুন করা যায়। এটি একেবারে যে র্যাবের যে ভাষ্যমতিটি একেবারে পরিষ্কার যে সিনহাকে হত্যাটি একটি পরিকল্পিত, ওসি প্রদীপের পরিকল্পনায়, ওসি প্রদীপের নির্দেশে কিন্তু সিনহাকে খুন করা হয়েছিল। লিয়াকত সরাসরি গুলি চালিয়েছে, সেরকমই তদন্ত প্রতিবেদনে উঠে আসছে। এখানে আরেকটা বিষয় বলে রাখি, ইতিমধ্যে মেজর সিনহার বোন যে মামলাটি করেছে, সেই মামলায় 9 জনকে আসামি করা হয়েছিল, তার মধ্যে আর 7 জন এখন কারাগারে আছেন। সেই পরপরই কিন্তু যেই চেকপোস্টে এই হামলার শিকার গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে, সেই এপিবিএর 3 সদস্য কিন্তু এখন আটক আছে। পাশাপাশি ওসি পুলিশের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছিল, সেই মামলায় স্থানীয় 3 জনকে সাক্ষী করা হয়েছিল। সেই 3 জন সাক্ষীও কিন্তু সিনহা হত্যা মামলার এখন আটক আছেন এবং কারাগারে আছেন। লিপু, সেখানে আজকের যে ব্রিফিং করা হয়েছে, র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই মামলায় মোট 15 জনকে অভিযুক্ত করা হয়েছে, তার মধ্যে 12 জনই কিন্তু বিভিন্নভাবে তারা এই হত্যার সাথে জড়িত থাকার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন, কিন্তু ওসি প্রদীপ এখনো দায় স্বীকার করে কোনো জবানবন্দি আদালতে দেননি। মানে ঠিক কী কারণে তিনি দেননি, র্যাবের যিনি কর্মকর্তা রয়েছেন সেখানে সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম তদন্ত কর্মকর্তা, তার সাথে আপনাদের কথা হয়েছে, এই ব্যাপারে কিছু জানা গেল? আসলে তার বক্তব্য কি, তিনি কেন দেননি? অথচ মূল পরিকল্পনাকারী তো তিনিই ছিলেন, তিনি টেকনাফ থানায় বৈঠক করেছেন, হত্যার পরিকল্পনা কিভাবে কি করে হবে সব বিস্তারিত তিনিই করেছেন। এটি মূলত হচ্ছে ওসি প্রদীপকে দ্বিতীয় দফায় রিমান্ডে নিয়ে যাওয়া হয়েছিল। রিমান্ডে সে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন, সেরকমই আমাদের কে বলেছিলেন র্যাবের তদন্তকারী কর্মকর্তা থেকে শুরু করে র্যাবের যে গণমাধ্যমের যে আশিক বিল্লাহ আছেন, তিনি আমাদেরকে সেরকমই তথ্য দিয়েছেন। তবে যে ওসি প্রদীপ আদালতে 164 জনের জবানবন্দি তিনি দিতে অস্বীকৃতি জানান। তবে বারবারই বলছি, আমরা বিভিন্নভাবে কথা বলার চেষ্টা করেছি, র্যাবের যে পদস্থ কর্মকর্তা আছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বারবারই আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন ওসি প্রদীপকে যখনই রিমান্ডে নিয়ে যাওয়া হয়েছিল তখন সেই খুব উগ্র মনোভাব দেখিয়েছিল এবং সেই তার যে একেবারে একটা জ্যাদ ছিল, সেই জ্যাদটি সেখানে ফুটে উঠেছিল, সেরকমই কথা আমরা জানি। আজকের যেই সংবাদ ব্রিফিংটি হলো সেখানে কয়েকটি বিষয় স্পষ্ট করা হয়েছে। টেকনাফ থানায় এই হত্যার আগে হত্যার পরিকল্পনা করা হয়, বৈঠক করা হয়, সেখানে ওসি প্রদীপ, লিয়াকত তারা ছিলেন এবং লিয়াকত তিনি গুলি করেন তাকে হত্যা করার জন্য। একই সাথে এপিবিএনের সদস্যরা তার হত্যা পরবর্তী বিষয়টি নিশ্চিত করেন এবং পুলিশের 2 জন কনস্টেবল যারা তাকে হত্যার পরে মাদক দিয়ে ফাঁসিয়েছেন, এই সমস্ত পুরো বিষয়টি যেটি আগে ধারণা করা হচ্ছিল, বিভিন্ন মানুষের কাছ থেকে শোনা যাচ্ছিল, সেই বিষয়টির সত্যতা আজকে র্যাব তাদের ব্রিফিংয়ের মাধ্যমে নিশ্চয় করেছেন। একটা বিষয় যে সেখানে ওসি প্রদীপের যে ইয়াবা বাণিজ্য, সেই খবর তো আগে থেকেই ছিল। বাকিটা একটু আপনার কাছে জানতে চাই, আপনারা ওই এলাকা ঘুরেছেন, সেখানে আসলে কি পরিস্থিতি ছিল আর এখন কি অবস্থা? মূলত হচ্ছে একটু বিষয় আপনার সাথে আমি যোগ করতে চাই। সেই দিনের ঘটনায় যখন মেজর সিনহা যেদিন নিহত হয়েছিল, সেই দিনের কিন্তু টেকনাফ থানার সিসিটিভি ক্যামেরার ফুটেজ গায়েব হয়ে যায়। সেখানে সিসিটিভি ক্যামেরার ফুটেজ গায়েব হয়ে যায় এবং সেটি কিন্তু র্যাবের যে কর্মকর্তারা আছেন তারা সেই ফুটেজগুলা পায়নি। তবে আরেকটি বিষয় বলি, ওসি প্রদীপের যে ইয়াবা বাণিজ্য এবং সেখানে নিরহ মানুষদের সে ক্রস ফায়ার দিয়ে হত্যার বিষয়টি, সেটি পরবর্তীতে উঠে এসছে। যেমন এই যে ওসি প্রদীপ গ্রেফতার হওয়ার পরপরই অনেকে অভিযোগ মানুষজন বলছেন ওসি প্রদীপ তাদেরকে মিথ্যা মামলার ভয় দেখিয়ে এবং ইয়াবা দিয়ে তাদেরকে এখানে ফাঁসিয়েছেন, এরকমই তথ্য আছে। তবে এখন বর্তমান চিত্রটি একেবারে ভিন্ন, কারণ হচ্ছে কক্সবাজার মেজর সিনহা নিহত হওয়ার পরপরই এখানে কক্সবাজার জেলার পুলিশের সমস্ত সেটা পরিবর্তন করা হয়, কনস্টেবল থেকে শুরু করে এখানকার পুলিশ সুপার পর্যন্ত পরিবর্তন করা হয়। নতুন পরিসরে তারা কাজ করছেন। আসলে আগের যে পরিস্থিতি, আগে আমরা দেখতাম প্রতিদিন 1-2 জন বন্দুক যুদ্ধে মারা যাচ্ছে, সেই পরিস্থিতি কিন্তু এখন নাই।
তবে আসলে আমি কক্সবাজার পুলিশ সুপারের সাথে কথা বলেছি, তিনি বলছেন তারা $0 নীতি অবলম্বন করছেন। পূর্বের যে কর্মকর্তারা কি করেছেন না করেছেন সেটি তাদের কাছে বিষয় নয় এবং তারা বর্তমানে কাজ করে যাচ্ছেন। একটা বিষয় আপনাকে যোগ করতে চাই, আগের যে পুলিশ সুপার তিনি ডিসেম্বরের মধ্যে ইয়াবা নির্মূল করা হবে এবং সেই ঘোষণার প্রেক্ষিতে আমরা কথা বলার চেষ্টা করেছি কক্সবাজারের পুলিশ সুপারের সাথে। তিনি বলছেন তিনি এই বিষয়ে অবগত নয়, তবে তিনি $0 নীতি অবলম্বন করবেন। এখানে কক্সবাজারের যে একটা মাদকের যে বদনাম আছে সেটি কিভাবে বন্ধ করা যায়, নিয়ন্ত্রণ করা যায় সেই বিষয়ে। খুবই আলোচিত মামলা, আলোচিত হত্যাকাণ্ড এবং সারা দেশ নাড়িয়ে দিয়েছিল সিনহা হত্যা মামলার এই ঘটনাটি। একটু জানতে চাইব যে এই যে অভিযোগগুলো এখন র্যাবের ব্রিফিং থেকে সত্যতা নিশ্চিত করা হলো, ইয়াবা বাণিজ্য, তার নির্যাতন, তার টর্চার সেল, মানুষকে হয়রানি করা, চাঁদাবাজি করা ওসির বিরুদ্ধে, এই অভিযোগগুলো আপনারা গণমাধ্যম কর্মীরা এর আগেও পেয়েছেন, কিন্তু সেই সময়ের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তাদেরকে এইসব বিষয়ে আপনারাও অনেকবার প্রশ্ন করেছিলেন। এখন তো সত্যতা পাওয়া গেল, তখন তারা আসলে এইগুলোর কোনো কিছু পেয়েছিলেন কিনা বা তখন তাদের বক্তব্যগুলো কি ছিল? মূলত আগের যে কর্মকর্তারা ছিলেন এখানে আপনি জানেন প্রতিদিন তারা 1 লক্ষ ইয়াবা উদ্ধার করত, 2 জন ক্রস ফায়ারে তারা মারা যেত, এরকমই তথ্য। আসলে আমরা যারা গণমাধ্যম কর্মীরা আছে আমাদের কাছে যদি কেউ কোনো ভুক্তভোগী অভিযোগ না করেন তাহলে আমরা সেভাবে তথ্য উপস্থাপন করতে পারি না। আমরা সেই বিষয়ে প্রশ্ন করি, আমাদেরকে পুলিশ বাহিনীর পক্ষ থেকে একটি প্রেস নোট দেওয়া হয়, দিয়ে বলা হয় আজকে অমুক জায়গায় অভিযান পরিচালনা হয়েছে এবং সেই অভিযানে 1 জন কিংবা 2 জন মারা গেছে। তো আসলে তাদের পক্ষ থেকে কিন্তু সুনির্দিষ্ট কোনো আমরা আগের যে পুলিশ বাহিনীর যে অভিযান ছিল সেই অভিযানের যে বর্ণনা তারা দিত সেই বর্ণনায় আমরা পেতাম, এর বাইরে কোনো বর্ণনা আসলে উপস্থাপন করার কোনো সুযোগ ছিল না। মেজর সিনহা হত্যা মামলার বিস্তারিত নিয়ে আমরা কক্সবাজার থেকে শুনছিলাম এবং একই সাথে র্যাবের যে ব্রিফিংয়ে বলা হয়েছে তার হত্যার মূল পরিকল্পনা টেকনাফ থানায় ওসি প্রদীপ করেন, সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম সহকর্মী তৌফিকুল ইসলাম লিপুর সাথে। সংঘাত নয়, মিয়ানমারের সাথে আলোচনার মাধ্যমেই রোহিঙ্গা সংকট সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে দেশের সার্বভৌমত্বের উপর আঘাত এলে তা প্রতিরোধে প্রস্তুত থাকতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি। সকালে ন্যাশনাল ডিফেন্স কোর্স এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের গ্রাজুয়েশন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। করোনার কারণে বিভিন্ন ক্ষেত্রে প্রতিবন্ধকতার শিকার হলেও ন্যাশনাল ডিফেন্স কলেজের কার্যক্রম একদিনের জন্য বন্ধ হয়নি। অনলাইনে চলমান ছিল প্রতিটি ক্লাস। প্রায় 1 বছরের এনডিসি কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের সমাপনী শেষে কর্মকর্তাদের হাতে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকলকে আমার আন্তরিক অভিনন্দন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ে অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী। এ সময় বাংলাদেশের উপর কোনো আঘাত এলে তা প্রতিরোধে সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি। বলেন, বাংলাদেশ শান্তি চায় বলেই রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সাথে কোনো সংঘাতে যায়নি। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, কিন্তু কেউ যদি আমার সার্বভৌমত্বে আঘাত করতে আসে, প্রতিঘাত করবার মতো সক্ষমতা যেন আমরা অর্জন করতে পারি, সেভাবেই আমাদের প্রশিক্ষণ এবং সেভাবেই আমাদের প্রস্তুতি থাকতে হবে। এ কথাটা আমাদের সশস্ত্র বাহিনীর সকল সদস্যকে সদা মনে রাখতে হবে। আমাদের এখানে আশ্রয় নিয়েছে মিয়ানমারের নাগরিক প্রায় 10 লক্ষের উপরে। আমরা তাদের সাথে কখনো সংঘাতে যাইনি, কিন্তু আলোচনা করে এটা সমাধান করার চেষ্টা করছে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলেও সকলকে আমরা এই আহ্বান জানিয়েছি যে এই যে বিশাল একটা বোঝা আমাদের উপর, এটা যেন খুব দ্রুত তারা সমাধান করেন। করোনার কারণে স্কুল খুলতে না পারার আক্ষেপের কথা জানান প্রধানমন্ত্রী। দেশের কাঙ্ক্ষিত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে না পারার কথাও তুলে ধরেন তিনি। তবে 2041 সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যের কথা আবারও জানান শেখ হাসিনা। যেমন আমাদের লক্ষ্য ছিল যে আমাদের জিডিপি 8.2% অর্জন করব, কিন্তু যেখানে সারা বিশ্ব একেবারে স্থবির হয়ে গেছে, এটা শুধু বাংলাদেশ বলে নয়, তারপরেও আমরা 5.4% পর্যন্ত আমাদের প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছি। একটা জায়গায় আমাদের একটু দুশ্চিন্তা, ছোট্ট শিশুদের স্কুল। কোভিড-19-এর কারণে আমরা হয়তো স্কুলগুলি খুলতে পারছি না। অনলাইনে শিক্ষার ব্যবস্থা বা টেলিভিশনের মাধ্যমে আমরা ক্লাসগুলি করার ব্যবস্থা করেছি। এনডিসি কোর্স শেষে এবার সনদ গ্রহণ করেন 82 জন কর্মকর্তা। এর মধ্যে সেনা, নৌ, বিমান বাহিনী, সিভিল প্রশাসন ও পুলিশের পাশাপাশি রয়েছেন 12 দেশের 25 জন বিদেশি কর্মকর্তাও। এছাড়া ওয়ার কোর্স সম্পন্ন করেছেন 52 জন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 21 বছর পর চট্টগ্রামের সাতকানিয়ার সোনাকানিয়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন হত্যা মামলায় সাতকানিয়া সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নিজামুদ্দিন সহ 10 জনের মৃত্যুদণ্ড
এবং 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ কে এম মোজাম্মেল হক এই রায় দেন। এ সময় হত্যার সঙ্গে সম্পৃক্ততা না পাওয়ায় 4 জনকে খালাস দেওয়া হয়েছে। 1999 সালের 3 অক্টোবর সন্ত্রাসীদের গুলিতে নিহত হন সোনাকানিয়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন। পরদিন নিহতের স্ত্রী রোশনা আক্তার বাদী হয়ে হত্যা মামলাটি দায়ের করেন। মামলাটি প্রথমে পুলিশ ও পরে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। 2000 সালের ডিসেম্বরে 20 আসামির বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়। এর মধ্যে বিচারাধীন অবস্থায় 1 জনের মৃত্যু হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় 19 জনের সাক্ষ্য গ্রহণ শেষে মামলার রায় হলো আজ। রাষ্ট্রপক্ষের মামলা সাংঘাতিকভাবে প্রমাণিত হওয়ায় 10 জন আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন। 5 জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি। আজকের এই রায়ের বিরুদ্ধে আমি আমার আসামি পক্ষে উচ্চ আদালতে মহামান্য হাইকোর্ট বিভাগে যাব। কুষ্টিয়ায় ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় পুলিশের করা মামলায় গ্রেপ্তার 2 মাদ্রাসা ছাত্র আবু বক্কর ওরফে মিঠুন এবং সবুজ ইসলাম ওরফে নাহিদকে 5 দিনের রিমান্ড শেষে আজ আদালতে হাজির করা হয়েছে। দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 3-এর বিচারক দেলোয়ার হোসেনের আদালতে তাদের হাজির করে জবানবন্দি গ্রহণ করা হচ্ছে। এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা কুষ্টিয়া সদর থানার ওসি নিশিকান্ত সরকার। গত 4 ডিসেম্বর রাতে কুষ্টিয়া শহরে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করেন দুর্বৃত্তরা। পরে ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ দেখে শনাক্ত করে পরদিন অভিযান চালিয়ে জুগিয়া এলাকার মাদ্রাসা ইবনে মাসুদের 2 ছাত্র এবং তাদের সহযোগিতা করার জন্য 2 শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ। 8 ডিসেম্বর রিমান্ডের আবেদনের শুনানি শেষে মাদ্রাসার এই 2 ছাত্রের 5 দিন এবং 2 শিক্ষকের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদের মধ্যে 4 দিনের রিমান্ড শেষে গতকাল বিকেলে গ্রেপ্তার 2 মাদ্রাসার শিক্ষক আলামিন ও ইউসুফ আলী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। দু 2005 সালে সারা দেশে সিরিজ বোমা হামলার অন্যতম আসামি জেএমবি নেতা আব্দুল আজিজকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মমিনুন নেসা এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জুবায়ের বক্স জানান, 2005 সালের 17 আগস্ট সিলেট কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে বোমা হামলার ঘটনা ঘটে। পরবর্তীতে সিলেট কোতোয়ালি থানার এসআই মমিনুল ইসলাম বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্তে আব্দুল আজিজ জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। এই মামলায় মোট 20 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। এছাড়া আসামি আব্দুল আজিজ 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। চট্টগ্রামের দোহাজারীতে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাবা ও 13 বছর বয়সী ছেলের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে মাকে। বেলা 12:30টার দিকে দোহাজারীর পাঠানিপুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, স্ত্রী ও সন্তানকে নিয়ে কক্সবাজার মুখী মোটরসাইকেলটি পাঠানিপুল এলাকায় এলে চট্টগ্রামমুখী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যায় সাইফুল ইসলাম ও তার ছেলে জাবেদ। সাইফুলের আহত স্ত্রীকে উদ্ধার করে স্থানীয় বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পৌষ আসার আগেই এবছর ঘন কুয়াশার পাশাপাশি কনকনে হিমেল হাওয়া বইছে দেশ জুড়ে। তাপমাত্রা নামছে প্রতিদিনই। বিশেষ করে দেশের উত্তর ও মধ্যাঞ্চলের জেলাগুলোতে এরই মধ্যে জেঁকে বসেছে শীত। জনজীবন বিপর্যস্ত হবার পাশাপাশি দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ। শীত নিবারণের প্রতীক্ষা করছেন সরকারি বেসরকারি সহায়তার। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় কুড়িগ্রামে জনজীবন অনেকটা স্থবির। সারাদিন মিলছে না সূর্যের দেখা। জীবনযাত্রা ব্যাহত দেশের সর্ব উত্তরের লালমনিরহাট, ঠাকুরগাঁ, পঞ্চগড়েও। ঠান্ডার কারণে তিস্তা ও ধরলার শতাধিক চরাঞ্চলে দরিদ্র মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। ঠান্ডা কাপড় চোপড় নেই, প্রচুর ঠান্ডায় কাঁপতে কাঁপতে কাজে যাইতে হচ্ছে। এই 4-5 দিন থেকে খুবই ঠান্ডা, তাতে মনে করো পা ধরে, হাত ধরে, এর থাকিয়ে মনে করো আমাশা হইতেছে, শ্বাসকষ্ট। হাওড় বেষ্টিত সুনামগঞ্জেও বেড়েছে শীতের প্রকোপ। তবু ঠান্ডা উপেক্ষা করে বোরোর বীজতলা তৈরি আর সবজি বাগানের পরিচর্যায় মাঠে ছুটছেন কৃষকরা। গরম কাপড়ের অভাবে অনেকে আগুন জ্বালিয়ে চেষ্টা করছেন শীত নিবারণের। আর ঠান্ডা থেকে বাঁচাতে গৃহপালিত পশুদের গায়ে জড়িয়ে দিচ্ছেন ছেঁড়া কাপড় ও বস্তা। আমাদের বিশাল কষ্ট যাচ্ছে, আমরা শীতেতে নাকড়া চাকড়া গায়ে রয়েছে,
আমাদের একটা গরু বাছুর আছে, তারও কোনো পোশাক আশাক নেই, একটা প্যান্ট ট্যান্ট গায়ে থুই দিয়েছে। আমাদের এই গরিব মানুষ, আমাদের পেটে যাই কাজ করে খেতে হয়, কিন্তু আমাদের কাপড় চোপড়ও নেই, আর একটু গরম কাপড়ের ব্যবস্থা কেউ করেও না। আবহাওয়াবিদরা বলছেন সামনে শৈত্যপ্রবাহ শুরু হলে তাপমাত্রা আরও নামতে পারে। এবছর শীতের তীব্রতা অনেক আগে থেকেই শুরু হয়েছে, তার ধারাবাহিকতায় গত কয়েকদিন থেকে দেশের তাপমাত্রা সব জায়গায় আস্তে আস্তে নামতে শুরু করেছে। ঘন কুয়াশা আরও সামনে বেশ কিছুদিন থাকবে এবং এই মাসে আরও 1 থেকে 2টি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনাও আছে। দুদিন ধরে সূর্যের দেখা মেলেনি মেহেরপুরে। মৃদু বাতাস থাকায় বাড়ছে শীতের তীব্রতা। ঠান্ডায় বিপর্যস্ত চুয়াডাঙ্গার মানুষও। প্রায় একই অবস্থা দেশের মধ্যভাগে লক্ষ্মীপুর, ফেনী, মানিকগঞ্জ সহ বেশিরভাগ জেলায়। সরকারি বেসরকারি সহায়তা না পাওয়ায় দুর্ভোগে দরিদ্ররা। কোনো আর্থিক সহযোগিতা বা শীতের কোনো পোশাক আশাক পায়নি। রেশমি নদী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শীত পরিস্থিতির আরও খবর জানবো চুয়াডাঙ্গা এবং সিরাজগঞ্জ থেকে আমাদের সহকর্মীরা রয়েছেন। শুরুতেই যাব সিরাজগঞ্জে, সেখানে রয়েছেন শুরুতেই মানিকগঞ্জ, চুয়াডাঙ্গা থেকে ঘুরে আসি, সেখান থেকে রয়েছেন সহকর্মী মানিক আকবর। এরপরে সিরাজগঞ্জের খবর জানবো। মানিক, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর এই এলাকাটার আবহাওয়া সবসময় একটু অন্যরকম থাকে। গরমের সময় প্রচণ্ড গরম, আবার শীতের সময় প্রচণ্ড শীত। এখন কি অবস্থা? আজকে তো অগ্রহায়ণের বোধহয় 28 তারিখ। আমি আপনাকে জানিয়ে রাখি যে আপনি যেমনটি বলছিলেন যে চুয়াডাঙ্গা, যশোর আশপাশের এই জেলাগুলোতে আসলে একটু বৈরী আবহাওয়া থাকে। শীতের সময় প্রচণ্ড শীত, গরমের সময় তীব্র গরম। এই আবহাওয়া, এই প্রতিকূল অবস্থা চুয়াডাঙ্গার মানুষকে মোকাবেলা করতে হয়। এবছরও তার ব্যতিক্রম হয়নি, যদিও এবছর যারা শীতের কাপড় বেচাকেনা করেন তারা আমাকে বলছেন যে এবছর বেচাকেনাটা একটু দেরিতে শুরু হয়েছে। তার কারণ হচ্ছে শীত এসেছে একটু দেরিতে। হঠাৎ করে গত কয়েকদিনের তীব্র কুয়াশার কারণে শীতটা বেড়ে গেছে। এই শীত বেড়ে যাওয়ার কারণে শীত বস্ত্রের বেচাকেনাও বেড়েছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, আমার ডান পাশে এবং পিছনের সামনের দিকে অনেকগুলো শীত বস্ত্রের দোকান। এখানে শীত বস্ত্রের বেচাকেনা চলছে। আর আবহাওয়া অফিসের সাথে কথা বলে আমি যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে গত শনিবার 12.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়, যেটা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। আজ চুয়াডাঙ্গার তাপমাত্রা 14.4 ডিগ্রি সেলসিয়াস। গতকাল পর্যন্ত চুয়াডাঙ্গায় কোনো শীতবস্ত্র সরকারিভাবে বিতরণ করা হয়নি। তবে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার মহোদয় আমাকে আজকে বলেছেন যে ইতিমধ্যেই চুয়াডাঙ্গায় 20,700 কম্বল এসে পৌঁছেছে এবং নগদ টাকা পৌঁছেছে 24 লাখ, যেটা 24 লাখ টাকা উনি আজকে হাতে পেয়েছেন। যে কারণে আশা করা যাচ্ছে যে আগামীকাল কিংবা পরশু এর ভেতরেই দুস্থ মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ কাজ শুরু হবে। এই শীতের পাশাপাশি আরেকটি বিষয় যেখানে কৃষকরা বেশি দুর্ভোগে পড়ছেন সেটা হলো যে বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের চুয়াডাঙ্গা অঞ্চলে ব্যাপক বোরো আবাদ হয়ে থাকে। এখন কৃষকরা মাঠে মাঠে বীজতলা তৈরিতে ব্যস্ত। এই বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে। বীজতলার পাশাপাশি অন্যান্য কৃষি ফসলেরও ক্ষতি হচ্ছে। তো সব মিলিয়ে শীত নিয়ে চুয়াডাঙ্গার মানুষ বেশ কষ্টে আছে এবং এই কুয়াশার কারণে শীতের তীব্রতা অনুভূত হচ্ছে বেশি এবং কষ্টটাও বেড়েছে। আপনি থাকুন আমাদের সাথে মানিক আকবর। আমরা একটু সিরাজগঞ্জ থেকে আসি, সহকর্মী দিলীপ গৌড় রয়েছেন। দিলীপ, সরকারিভাবে এখন পর্যন্ত যে গরম কাপড় বিতরণ সেটা কতটা কি হলো সেটি একটু জানবো। একই সাথে সাধারণ মানুষের এই শীতের প্রস্তুতি কেমন, আর কৃষির কি অবস্থা? সিরাজগঞ্জ, আপনারা জানেন যে যমুনা পাড়ের একটি জেলা শহর সিরাজগঞ্জ। সিরাজগঞ্জে কিন্তু আসলে এই যমুনা পাড়ে কিন্তু এই শীতের তীব্রতা বেশি এবং গত কয়েকদিনের কুয়াশার কারণে কিন্তু এই শীতের তীব্রতা আরও বেড়েছে এবং বিশেষ করে আজকে সারাদিন এখন পর্যন্ত কিন্তু কুয়াশার চাদরে সিরাজগঞ্জ ঢাকা রয়েছে। এখন পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। তো এখানে আসলে এই শীতের আসলে বেশি কষ্টতে ভুগছে যারা ছিন্নমূল মানুষ এবং দরিদ্র জনগোষ্ঠীর মানুষ। আমরা দেখেছি যে এই শীতের কারণে কিন্তু ফুটপাতে যে গরম কাপড়ের বেচা কিনা সেটা কিন্তু অনেক অংশেই বেড়ে গেছে এবং এখানে যে আসলে প্রস্তুতি থাকার কথা আপনারা জানেন, করোনার কারণে একদিকে কিন্তু মানুষ শ্রমহীন, তাদের অর্থ উপার্জন কমে গেছে। পাশাপাশি যে গরম পোশাক, আমরা জানি যে শীতের শুরুতেই বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং সরকারিভাবে এই শীতের পোশাকগুলো বিতরণ করা হয়। তবে এখন পর্যন্ত আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে বা সরকারি কোনো গরম পোশাক যে বিতরণ, সেই বিতরণ কিন্তু আমরা দেখিনি। তবে আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলে যতটুকু জেনেছি যে এখানে সরকারিভাবে যে গরম পোশাক অর্থাৎ কম্বল এখানে এসেছে, এই কম্বলগুলো আসলে
উপজেলা ভিত্তিক তারা এখান থেকে বন্টন করবে এবং পর্যায়ক্রমে আসলে আগামী কয়েকদিনের মধ্যে এই যে সরকারিভাবে যে গরম পোশাক সেই কম্বল বিতরণ সেই বিতরণ শুরু হবে। এবং আসলে দরিদ্র জনগোষ্ঠীর কিন্তু বিশেষ করে যারা ছিন্নমূল মানুষ তারা আসলে মানুষের দিকেই চেয়ে থাকে, কারণ তাদের যে এই গরম পোশাক ক্রয় করার মতো যে সে সামর্থ্য তাদের নেই। তবে তারা জানিয়েছে যে এখন পর্যন্ত তারা কোনো এইবারের শীতে কিন্তু সহযোগিতা পায়নি এবং শীতের তীব্রতা যেভাবে বাড়ছে এবং বিশেষ করে যমুনার পাড়ে এবং চরাঞ্চলের যে মানুষগুলো আছে সেই মানুষগুলো কিন্তু আরও কষ্ট, কারণ আপনারা জানেন যে যমুনার পাড়ে যে মানুষগুলো থাকে সেখানে কিন্তু শীতের সাথে সাথে শৈত্যপ্রবাহ মানে বাতাস প্রচুর ঠান্ডা বাতাস প্রবাহিত হয় এবং তারা আসলে খড়কুটা জ্বালিয়ে সেই নিবারণ করার চেষ্টা করে। এবং গত কয়েক দফা কিন্তু সিরাজগঞ্জে বন্যা হয়েছে, সেই বন্যাকে পুষিয়ে কিন্তু কৃষকরা যে ঘুরে ওঠার যে পরিকল্পনা করছে অর্থাৎ আবাদ করার যে চেষ্টা করছে সেখানে কিন্তু আসলে শীতে বিশেষ করে ভোরের দিকে কিন্তু কুয়াশা বেশি থাকে, যে কারণে তারা আসলে এই ফসলগুলো ফলাতে পারছে না এবং যে বীজতলা তৈরির কাজ তারা করছে সেই বীজতলার কাজও কিছুটা ব্যাহত হচ্ছে। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলেছে যে তারা যে বীজতলা যে সহযোগিতা সেই সহযোগিতা কৃষককে করবে এবং আসন্ন শীতকে মোকাবেলার জন্য কৃষি ক্ষেত্রে যাতে তেমন ক্ষতি না হয় সেক্ষেত্রে যে পরামর্শ সেই পরামর্শ কিন্তু কৃষি সম্প্রসারণ বিভাগ দিয়ে যাচ্ছে। ঠান্ডা পরিস্থিতির খবর জানছিলাম। মানিক 2022 সালের ডিসেম্বরের মধ্যে চালুর লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে বঙ্গবন্ধু টানেলের নির্মাণ কাজ। এরই মধ্যে শুরু হয়েছে এই টানেলের দ্বিতীয় টিউবের খনন কাজ। এরই মধ্যে প্রকল্পের 61% কাজ শেষ হয়েছে বলে জানিয়েছে সেতু বিভাগ। টানেলটি তৈরি হলে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে, পাশাপাশি এশিয়ান হাইওয়ের সঙ্গে যুক্ত হবে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ায় নদীর তলদেশ দিয়ে একমাত্র টানেল বঙ্গবন্ধু টানেল। কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে তৈরি হতে যাওয়া এই টানেলে টিউব থাকছে 2টি। 12 মিটার দূরত্বে এসব টিউব দিয়ে বিপরীতমুখী যানবাহন চলাচল করবে। এরই মধ্যে শেষ হয়েছে টানেলের পতেঙ্গা প্রান্ত থেকে আনোয়ারামুখী প্রথম টিউবের নির্মাণ কাজ। এবার শুরু হয়েছে আনোয়ারা থেকে পতেঙ্গামুখী টিউবের খনন। 3.31 কিলোমিটার দীর্ঘ এই টানেলের 2টি টিউবের দৈর্ঘ্য 2.45 কিলোমিটার, 94 মিটার লম্বা ও 2000 টন ওজনের টানেল বোরিং মেশিন দিয়ে চলছে খনন কাজ। প্রতি 2 মিটার খনন করে রিং স্থাপনের মধ্য দিয়ে এগুচ্ছে টিউব নির্মাণ। প্রথম টিউব নির্মাণের অভিজ্ঞতা দ্বিতীয়টির বেলায় কাজে লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এখানে যে 3টা ক্রস পেসেস করতে হবে সেটা একটা নতুন একটা ইস্যু। তো আশা করতেছি যেহেতু আমাদের অভিজ্ঞতা হয়েছে, আমাদের টার্গেট হচ্ছে আগামী 1 বছরের মধ্যে এইটা ইনশাল্লাহ শেষ করব। 9,880 কোটি টাকার এই প্রকল্পে 5,913 কোটি টাকা ঋণ দিচ্ছে চীনের এক্সিম ব্যাংক। এরই মধ্যে খরচ হয়েছে 5,000 কোটি টাকার বেশি। প্রকল্পে মূল টিউব দুটির বাইরে রয়েছে আনোয়ারা প্রান্তে প্রায় 5.5 কিলোমিটার এবং পতেঙ্গা প্রান্তে আধা কিলোমিটার দীর্ঘ সংযোগ সড়ক। করোনার কারণে কিছুটা দেরি হলেও নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করতে বদ্ধপরিকর কর্তৃপক্ষ। আমাদের যে টার্গেট লক্ষ্যমাত্রা অনুযায়ী আমরা সঠিক পথে এগুচ্ছি। আর আমাদের প্রকল্পে যে সময়সীমা ধরা আছে সেটা হলো আমাদের 2022 সালের ডিসেম্বরের মধ্যে এটা শেষ করার টার্গেট। আমি আশা করি আমাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী আমরা 2022 সালের ডিসেম্বরের পূর্বে এটা সমাপ্ত করতে পারব। 2016 সালের 14 অক্টোবর বঙ্গবন্ধু টানেল নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিং। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। সিরাজগঞ্জের রায়গঞ্জে অর্থের বিনিময়ে একই পরিবারে একাধিক বৈদ্যুতিক সংযোগ দেওয়ার অভিযোগ উঠেছে পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের বিরুদ্ধে। তবে কারো একাধিক সংযোগ থাকলে বিচ্ছিন্ন করার পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি। সম্প্রতি বাড়তি মিটারের জন্য পল্লী বিদ্যুৎ সমিতিতে টাকা জমা দেন রায়গঞ্জের ফরিদপুর গ্রামের দুলাল চন্দ্র মাহাতো। তার অভিযোগ, সংযোগ দেওয়ার জন্য 2000 টাকা দাবি করেন লাইনম্যান, কিন্তু সেই টাকা না পেয়ে মিটার সংযোগ না দিয়েই চলে যান ওই লাইনম্যান। মিটার অর্ডার হলে এইখানকার সংশ্লিষ্ট যে লাইনম্যান এসেছিল সেই লাইনম্যানের সাথে আমার ফ্যামিলি তাদেরকে টাকা না দেওয়ায় এখানে উনি মিটার সংযোগ লাগায় নাই। স্থানীয়রা বলছেন, বিল কমাতেই বাড়তি মিটার ব্যবহার করছেন অনেকে। দালাল চক্রের মাধ্যমে সরকারি বিধান অমান্য করে অর্থের বিনিময়ে অবৈধ সংযোগ দিচ্ছেন পল্লী বিদ্যুতের কিছু অসাধু কর্মকর্তা। ইনচার্জ মহোদয় এলাকার কিছু দালাল সেটিং করছে, এই দালালগুলো এগুলো গ্রাহক সেবা দেওয়ার জন্য তাদেরকে অফার জানায়। কয়েকটা পরিবার আছে যেখানে স্বামী স্ত্রী মিটার পাইছে, একই খাবার খায়,
2 ভাই তারা মিটার পাইছে। তবে পল্লী বিদ্যুৎ সমিতির দাবি, সরকারি বিধি মেনেই মিটার সংযোগ দেয়া হচ্ছে। এক্ষেত্রে অনিয়ম হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন কর্মকর্তারা। একখানা 1-2টা মিটার থাকে, তো এই ক্ষেত্রে যদি কেউ লাগানো থাকে তাদের বিরুদ্ধে আমরা প্রশাসনিক ব্যবস্থা নিব। যদি আমরা জানতে পারি সঠিকতা থাকে তাহলে যারা লাগাইছে তাদের বিরুদ্ধে বা যারা ইন্সপেকশন করছে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করব। পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক এক কর্মকর্তার দাবি, রায়গঞ্জ উপজেলায় অন্তত 500 পরিবারে আছে অবৈধ মিটার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দীর্ঘ 28 বছর ধরে বন্ধ লালমনিরহাটের মোগলহাট স্থলবন্দরের কার্যক্রম। এতে বাংলাদেশ ভারত সীমান্ত এলাকায় মাত্র 5 কিলোমিটার পথ পাড়ি দিতে বুড়িমারী স্থলবন্দর দিয়ে 115 কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হচ্ছে যাত্রীদের। এই অবস্থায় ভারত ও ভুটানের সঙ্গে ব্যবসা বাণিজ্যের প্রসার ও যাত্রীদের ভোগান্তি লাঘবে স্থলবন্দরটি দ্রুত চালুর দাবি ব্যবসায়ী এবং ওই এলাকাবাসীর। 1988 সালের প্রবল বন্যায় ধরলা নদীর তীব্র স্রোত ও ভাঙনে বাংলাদেশ ভারত সীমান্তে লালমনিরহাটের মোগলহাট এলাকার প্রায় 2 কিলোমিটার রেলপথ নদীতে বিলীন হয়ে যায়। এতে বন্ধ হয় ওই স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি রপ্তানি। রেলপথ বন্ধ হলেও ইমিগ্রেশন চেকপোস্ট চালু থাকায় দুদেশের নাগরিকরা মোগলহাট স্থলবন্দর দিয়ে যাতায়াত করতে পারতেন, কিন্তু 4 বছর পর সেটিও বন্ধ হয়। এরপর বাংলাদেশের সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গ ও আসাম সহ ভুটানের ব্যবসা বাণিজ্য ও আমদানি রপ্তানি ব্যাহত হয়। আর 115 কিলোমিটার ঘুরে বুড়িমারী স্থলবন্দর দিয়ে যাতায়াত করতে গিয়ে ভোগান্তি বেড়েছে যাত্রীদের। যাওয়া আসে মানুষ খুব সমস্যা হয়, ওপাকে গেলে দিন যায় আর এপাকে গেলে দিনটা কুচবিহার থেকে দিনে যায় দিনে এসে যায়। ইনপোর্ট এক্সপোর্ট যদি চালু হয় তাহলে এলাকার লোক, 2 দেশের এলাকার লোক স্বাবলম্বী হবে। বন্ধ থাকা মোগলহাট কাস্টমসের ইমিগ্রেশন দীর্ঘ 28 বছরেও চালুর উদ্যোগ না নেয়ায় ক্ষোভ জানান স্থানীয়রা। আমাদের স্থলবন্দরটা চালু হইতো তাহলে আমাদের এই যে গ্রামের বা অনেক জায়গার এখানকার ছেলেবেলে, যুব সমাজের ছেলেবেলে চলাফেরা করতে পারতো, কিছু কর্ম খুঁজে পাইত। সারা বিশ্বের সাথে বিশ্বের যোগাযোগ হচ্ছে। সেখানে মোগলহাটে এখানে একটি পাসপোর্টের যাত্রীদের যাতায়াত ছিল, ট্রেন যাতায়াত ছিল, এগুলো পুনরায় চালু করার জন্য আমাদের এলাকাবাসীর দাবি। বাংলাদেশের মানুষের পাশাপাশি যোগাযোগের এই পথটি চালুর দাবি জানিয়ে আন্দোলন সংগ্রাম করছেন পশ্চিমবঙ্গ ও আসামের লোকজনও। স্থলবন্দরটি আবার চালুর ব্যাপারে দুদেশের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত বাস্তবায়নে তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান জেলা প্রশাসক। সেখানে ইমিগ্রেশন চেকপোস্ট চালু হবে, এটার সিদ্ধান্ত রয়েছে। দুই দেশের উচ্চ পর্যায়ের কমিটি পরিদর্শন করেছেন, হয়তো আমরা শীঘ্রই আমরা দেখতে পাবো যে সেখানে এই ধরনের ইমিগ্রেশন চেকপোস্ট সেটা চালু হচ্ছে। মোগলহাট স্থলবন্দর চালুর বিষয়ে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন লালমনিরহাটবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা হানাদার মুক্ত দিবস আজ। 1971 সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় রূপগঞ্জ। মুক্তিযুদ্ধ এলাকাবাসীর তুমুল প্রতিরোধের মুখে পিছু হটে পাক বাহিনী। 9 মাসের যুদ্ধে রূপগঞ্জে শহীদ হন 11 বীর মুক্তিযোদ্ধা। এদিকে মুক্তিযোদ্ধাদের প্রবল আক্রমণে মানিকগঞ্জের মাটি ছেড়ে পালিয়ে যায় পাকিস্তানি সেনা ও তাদের দোসর। হানাদার মুক্ত হয় এই জেলা। পরের দিন সকালে সরকারি দেবেন্দ্র কলেজের মাঠে উত্তোলন করা হয় লাল সবুজের পতাকা। দীর্ঘ 9 মাসের এই যুদ্ধে মানিকগঞ্জে ছোট বড় 42টি যুদ্ধ সংঘটিত হয়। শহীদ হন 54 জন আর হত্যা করা হয় 7,500 নিরীহ মানুষকে। সমগ্র বাংলাদেশের আজকের আয়োজনে পর্যন্ত। সঙ্গ দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে। ফেসবুক, ইউটিউব আর টুইটারে থাকুন সংবাদের আরো বিস্তারিত দেখতে। করোনা ভাইরাস